চন্দ্র এমনটা বলে একটা আকাশযান তৈরি করে নেয়। এই যে রূপালী মা, দেখো, এই আকাশযানে উড়ে উড়ে খুব সহজে আমরা আনন্দনগরে যেতে পারবো। সে তো আমরা যাবই। আমি ভাবছি যে ডাকিনী মায়া আর শয়তানের কালো ছায়ার সামনে কোনোভাবে। এ তুমি কি বলছো চম্পা? আমি যাদের চিনি না, যাদের কথা এখন পর্যন্ত আমি মনে করতেই পারিনি, তাদের অনুমতি ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বন্ধু, আপনি ভাববেন না, আপনার বাবা মা খুব ভালো মানুষ। ওনারা যদি জানেন আপনি এবং বেদেনী কন্যা একে অপরকে সত্যি ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাদের দুজনকে মেনে নেবেন। শুনেছেন তো সূর্য, গডজিলা কি বলেছে শুনেছেন? আপনার বাবা মা অনেক ভালো মানুষ, ওনারা আমাদের ভালোবাসা ঠিক মেনে নিবে। তাই আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে আমাকে এখানে রেখে গডজিলার সাথে যান। ওদিকে কামাল আড়াল থেকে চম্পা আর সূর্যের এসব কথা শুনছিল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওরে চম্পাবতী, বিয়ে যদি তোমাকে কেউ করে তবে এই কামালই বিয়ে করবে। ওই ভিনদেশী একবার চলে যাক, এরপর যেভাবেই হোক আমি তোমাকে বিয়ে করবই। তাহলে ওস্তাদ, বিয়ের বাজনা এবারে বাজলো তবে? তা তো বাঁচবেই, আমার সাথে আমার চম্পাবতীর বিয়ে। তবে এই ভিনদেশী শক্তি আসলে অনেক বেশি ওস্তাদ, নইলে আমাদের হারিয়ে দেয়। চারপাশের সব তল্লাটে এমন আর কেউ নেই। আহ, ওসব বাদ দে তো, ওর গুণগান শুনতে চাই না আমি। আমি এখন সুযোগ খুঁজছি কখন চম্পাকে একা পাবো, সেই সময়ের। ওদিকে রূপালীরা আনন্দনগর প্রাসাদের সামনে চলে আসে। পুত্র চন্দ্র, বোন সোনালি, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বলা তো যায় না কখন ডাকিনী মায়ের সামনে পড়ে যাই। ভাবিস না বাবা, আমরা দুজন তো আছি। এই প্রাসাদেই বড় হয়েছি আমরা। প্রাসাদের প্রত্যেকটা কোণা আমাদের চেনা, তাই না রে রূপালী? আমরা অন্ধকার কুঠুরি পর্যন্ত যেতে পারবো। চন্দ্র, তোর মা সঠিক কথাই বলেছে। এই প্রাসাদের সবকিছু আমাদের খুব ভালো করেই চেনা, তাই আশা করি আমাদের কোনো ঝামেলা হবে না বাবা। চলো সবাই। আমিও খুব ভালো করে চিনি, কারণ আমি অনেকবার রাজবধূর সাথে এখানে এসেছিলাম। বেশ, এবার চলো সবাই, আর এখানে দেরি করা যাবে না। ডাকিনী মায়ার শয়তানের কালো ছায়ার লোকেরা যদি আমাদের এখানে দেখে তাহলে ঝামেলা হয়ে যাবে। রাজবধূ সোনালি, আপনি এতদিনে সঠিক কথা বলেছেন। আপনার পরিবর্তন দেখে আমার ভালো লাগছে। তবে আপনার এই পরিবর্তন পূর্ব অবস্থায় ফিরে না আসাই ভালো। তোতা, তোকে না বলেছি আমি অনেকবার এসব নিয়ে সোনালীকে আর কিছু না বলতে? তুই কখনোই কি আমার কোনো কথা শুনবি না? তোতাকে আর দোষ দিয়ে লাভ কি বলো? সোনালীকে তো আমরা এর আগে অনেকবার বিশ্বাস করেছিলাম, কিন্তু তার শেষ পরিণতি কি হলো? এই সোনালী আমাদেরকে ধোঁকা দিল, তাই তোতা এমন করে বলছে। রাজকুমার, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনিও বুঝতে চেষ্টা করুন। সোনালীর খারাপ লাগছে, ওর মুখ দেখেছেন, ও কষ্ট পাচ্ছে। থাক বোন, বাদ দে, ওদের আর দোষ কি? আমি যা করেছি তাই তো বলছে, ভুল তো কিছু বলছে না। ওই দেখো, শয়তানের সৈন্যরা আসছে এদিকে। সকলে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ো। বাবা, তুমি আমার সাথে এসো। শয়তানের সৈন্যদের আসতে দেখে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। আর যখন শয়তানের সৈন্যরা আসে তখন হুট করে একজন সৈন্যের চোখে সোনালী আর রূপালী পড়ে যায়। আরে ওই দেখ, সোনালী রূপালী, এখনই গিয়ে ডাকিনী মায়াকে খবর দিতে হবে। তাই না? ডাকিনী মাকে খবর দিবি তোরা? এখান থেকে বেঁচে ফিরলে তো খবর দিবি। দেখ আমি তোদের কি অবস্থা করি।
চন্দ্র এমনটা বলে নিজের জাদু শক্তির সাহায্যে শয়তানের সব সৈন্যদেরকে মেরে ফেলে। এজন্যই বলেছিলাম অযথা কথা না বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। এখানে আশেপাশে এরকম অনেক সৈন্যরা ঘুরে বেড়াচ্ছে। ডাকিনী খুব চালাক, ও আমাদের চারপাশে জাল পেতে রেখেছে। বোন চল, আমরা প্রাসাদের পেছনের দিক দিয়ে যাই, ওইদিকে গুপ্ত পথ আছে। ঠিক বলেছ, গুপ্ত পথের ব্যাপারে আমার মনে হয় না ডাকিনী বা শয়তানের কালো ছায়া কেউ জানে। সোনালীর পরামর্শ অনুযায়ী সকলে মিলে প্রাসাদের পেছনের পথে যায় আর গুপ্ত রাস্তা দিয়ে প্রাসাদের ভেতরের অন্ধকার কুঠুরির দিকে এগিয়ে যায়। ওদিকে সোনালী রূপালী কোনো খোঁজ না পেয়ে ডাকিনী মায়া আর শয়তানের কালো ছায়া অস্থির হয়ে ওঠে। এখন পর্যন্ত ওদের কোনো খোঁজ পেলাম না, কিছুই বুঝতে পারছি না ওরা কোথায়। এখন পর্যন্ত কেন ওদের কোনো খোঁজ পেলাম না? কি আর বলবো, শয়তানি সৈন্যগুলো এক একটা অপদার্থ। হাজার হাজার সৈন্য পাহারায় রেখেছি, একটা সৈন্য কোনো খোঁজ এনে দিতে পারলো না। ঠিকই বলছিস, সব কটা শুধু মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য বসে আছে। সারাক্ষণ মানুষের রক্ত চুষে নিচ্ছে আর মানুষ মারছে। তা মারুক, ওদের তো আর নিষেধ করিনি, কিন্তু কাজের কাজ তো করবে, কিন্তু কিছুই তো করছে না ওরা। একবার প্রাসাদের চারপাশটা দেখা উচিত শয়তানের কালো ছায়া। ওরা কি পাহারা দিচ্ছে নাকি বসে আছে সেটাও দেখা উচিত। হ্যাঁ ঠিক, চল দেখা যাক। শয়তানের কালো ছায়া এমনটা বলে জাদু আয়নার প্রাসাদের চারপাশটা দেখতে লাগলো। আর হঠাৎই শয়তানের কালো ছায়ার চোখে পড়ল শয়তানি সৈন্যদের মৃত শরীর। তার মানে ওরা চলে এসেছে প্রাসাদে, আশেপাশেই কোথাও রয়েছে ওরা, শুধু আমরাই বুঝতে পারছি না। আমাদের খোঁজ করে দেখতে হবে। এখনো বুঝতে পারলেন না শয়তানের কালো ছায়া? এদের মেরে ফেলার শক্তি একমাত্র হয় সূর্যের আছে নইলে চন্দ্রের আছে। সূর্য তো নেই, ওকে আগেই সরিয়ে দিয়েছি, বাকি রইল চন্দ্র। ঠিক বলেছেন, আর শয়তানি সৈন্যরা তো অপদার্থ, ওদের দিয়ে কিছু হবে না। যা করার যা দেখার আমাদেরই দেখতে হবে। ঠিক বলেছেন, আর শয়তানি সৈন্যরা তো অপদার্থ, ওদের দিয়ে কিছু হবে না। যা করার যা দেখার আমাদেরই দেখতে হবে। চলুন আমার সাথে শয়তানের কালো ছায়া। ডাকিনী মায়া এমনটা বলে শয়তানের কালো ছায়াকে নিয়ে বেরিয়ে এলো প্রাসাদের ভেতর থেকে আর প্রাসাদের চারপাশে খুঁজে দেখতে শুরু করলো। ওদিকে চম্পা বোঝানোর পরে সূর্য সবটা বুঝতে পারলো আর বলল, বেশ চম্পা, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি যাব গর্জিলার সাথে। গর্জিলার সাথে আমার বাবা মায়ের কাছে যাব আর তাদেরকে তোমার ব্যাপারে জানাবো। এরপর তাদের অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করব। মহারাজ সূর্য, আপনি শুধুমাত্র এই বেদে কন্যার কথা ভাবছেন? আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি নিজের বাবা মায়ের কথা একেবারের জন্য ভুলে গেলেন? আপনার বাবা মা আপনাকে কত ভালোবাসে সেটা জানেন আপনি? এত বড় রাজপ্রাসাদ, বিলাসবহুল জীবন ছেড়ে তারা কোথায় আছে আপনি সেটা জানেন? মানছি আপনি সব ভুলে গেছেন, কিন্তু আমি তো আপনাকে জানালাম তারা আপনার বাবা মা। আপনার তো এখন তাদের ব্যাপারে সদয় হওয়া উচিত। গর্জিলা ঠিকই বলেছে সূর্য। আপনি যান, নিজের বাবা মায়ের কাছে গিয়ে তাদের সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করুন, এরপরে আমার কাছে ফিরে আসুন। বেশ চম্পা, আমি যাচ্ছি। তুমি সাবধানে থেকো, ভালো থেকো। সূর্য চম্পাকে বিদায় দিয়ে শেষ পর্যন্ত গর্জিলার সাথে রূপালীর কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আপনি ভাবতে পারবেন না মহারাজ সূর্য, আপনাকে দেখলে রাজবধূ রূপালী
কতটা খুশি হবে। আমাকে বারবার মহারাজ বলবে না গর্জিলা, আমার এতে ভালো লাগে না। তুমি বরং আমাকে বন্ধু বলেই ডেকো। তোমার মুখে বন্ধু শুনতেই আমার ভালো লাগে। বেশ বন্ধু, চলুন। আর কত দূরে যেতে হবে আমাদের? এই তো আমরা প্রায় চলে এসেছি। আচ্ছা বন্ধু, আপনি তো উড়তে পারেন। নিজের শক্তি প্রয়োগ করে আপনি যদি আমাকে নিয়ে উড়ে যেতে পারতেন তাহলে সময় কম লাগতো। কি বলছো এসব? আমি উড়তে পারি? হাসালে, এটা আবার সম্ভব নাকি? কোনো মানুষ আবার উড়তে পারে? সম্ভব বন্ধু, সম্ভব। আপনি সব ভুলে গেছেন তাই এই কথা বলছেন, কিন্তু আপনার যখন সবকিছু মনে পড়বে তখন আপনি বুঝতে পারবেন আপনি কত অসাধ্য সাধন করেছিলেন, কত অসম্ভবকে সম্ভব করেছিলেন। ওদিকে গুপ্ত পথ দিয়ে সোনালী রূপালী সহ সকলে অন্ধকার কুটুরির দিকে প্রায় চলে আসে। এই তো, ওই দেখ চন্দ্র, অন্ধকার কুঠুরির রাস্তা দেখা যাচ্ছে। দেখ দেখ। মা, ওই গুপ্ত পথ কেন তৈরি করেছিল? আমাদের বাবা অনেক বুদ্ধিমান ছিলেন। উনি ভালো করেই জানতেন রাজপরিবারে অনেক বিপদ আসতে পারে, শত্রুদের আক্রমণ হতে পারে, আর এসব আক্রমণ হতে বাঁচার জন্য এই গুপ্ত পথ বানিয়েছিলেন বাবা। আগে কখনোই পথের প্রয়োজন হয়নি, কিন্তু আজ প্রয়োজন হলো। কে জানতো বাবার আশঙ্কা সত্যি হয়ে যাবে। ওদিকে প্রাসাদের বাইরে বেরিয়ে শয়তানের কালো ছায়া আর ডাকিনী প্রাসাদের চারপাশে ওদের কাউকে খুঁজে পেল না। কি ব্যাপারটা কি? ওরা গেল কোথায়? ওরা তো আর হাওয়ায় মিলিয়ে যায়নি। আমিও তাই ভাবছি। ওরা যদি অন্ধকার কুঠুরির দিকে যেত তাহলে তো আমরা এতক্ষণে খবর পেতাম। আচ্ছা, এই প্রাসাদে আবার কোনো গুপ্ত পথ নেই তো? এমনও তো হতে পারে ওরা কোনো গুপ্ত পথের মাধ্যমে প্রাসাদের ভেতরে প্রবেশ করেছে। তাই তো, এ কথা তো ভাবিনি। এমনটা তো হতেই পারে। আর ওরা তো অনেক বেশি চালাক, ওদের উপরে কোনো বিশ্বাস নেই। ওরা হয়তো গুপ্ত পথেই অন্ধকার কুঠুরিতে গিয়েছে। আমাদের তো তাহলে এখনই অন্ধকার কুঠুরিতে গিয়ে দেখা উচিত। দ্রুততার সাথে আমাদের সেখানে যেতে হবে শয়তানের কালো ছায়া, নইলে এমনটা হয় যে রাজা রানীকে ওরা মুক্ত করে নিয়ে পালিয়ে চলে যায়। এমনটা হলে আমাদের সব পরিকল্পনা শেষ। চল মায়া, এখনই চল। শয়তানের কালো ছায়া এমনটা বলে ডাকিনী মায়াকে নিয়ে অন্ধকার কুঠুরির দিকে এগিয়ে যেতে লাগলো। আর ওদিকে সোনালী রূপালী ওরাও অন্ধকার কুঠুরির সামনে চলে এলো। রূপালী, রূপালী, ওই দেখ, বাবা মা বসে বসে কাঁদছে। বাবা মায়ের কি অবস্থা করেছে ওই দুই শয়তান। বাবা মা, তোমরা ঠিক আছো তো? সোনালী রূপালীর ডাক শুনে রাজা সেলিম আর রানী চন্দ্রা ওদের দিকে তাকালো আর ওদের দেখে ভয় পেয়ে গেল। এ কি, তোরা কেন এখানে এসেছিস? হে বিধাতা, তুমি কেন ওদের এখানে আসতে দিয়েছো? ওদের যে এখন বিপদ হবে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, সোনালী রূপালী কি ডাকিনী মায়া আর শয়তানের কালো ছায়ার হাতে বন্দী হয়ে যাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।